আসসালামু আলাইকুম প্রত্যেককে। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেককে অনেক ভালো আছো। তো আজকে আমাদের রসায়নের একটি নতুন চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে। তোমাদের রসায়নের পঞ্চম চ্যাপ্টার রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড, এই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে চ্যাপ্টারটার নাম লিখে নেই। চ্যাপ্টারটার নাম কি? রাসায়নিক বন্ধন। হ্যাঁ, এই যে রাসায়নিক বন্ধন নামে তোমাদের পঞ্চম অধ্যায়ে যে চ্যাপ্টারটা আছে বা পঞ্চম অধ্যায় যেটা আছে, সেই চ্যাপ্টারটা আজকে আমাদের শুরু হতে যাচ্ছে। দেখো, চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক বন্ধন। তাইলে আমাদের প্রথমেই সংজ্ঞা জানতে হবে রাসায়নিক বন্ধনটা কি, তাই না? তাহলে জানতে হবে রাসায়নিক বন্ধনটা কি। দেখো, এখানে তোমাদেরকে আমি উদাহরণে দেখাইছিলাম অণুতে যে অক্সিজেন দুইটা মানে অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু থাকে। এই দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটাকে আমি কি বলছিলাম? রাসায়নিক বন্ধন। এখন কথা হচ্ছে এই রাসায়নিক বন্ধনটা কাকে বলে সেটা আমাকে জানতে হবে। তাইলে অণুতে দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের কারণে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? রাসায়নিক বন্ধন। তাহলে কি বললাম? দুই বা ততোধিক পরমাণু অণুতে যে আকর্ষণ বলের কারণে বা যে আকর্ষণের কারণে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। সংজ্ঞাটা যদি আমরা প্রথমে লিখি, দেখো, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন জিনিসটা কি? অণুতে দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণের কারণে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? তাকে রাসায়নিক বন্ধন বলে। বন্ধন বলে, ঠিক আছে? তাইলে এখন দেখো রাসায়নিক বন্ধনটা কেন প্রয়োজন। আমাদের এই মহাবিশ্বে লক্ষ লক্ষ যৌগ আছে, লক্ষ লক্ষ যৌগ আছে, কিন্তু পরমাণু বা মৌল আছে কয়টি? 118টি। এই 118টি মৌলই একে অপরের সাথে বিভিন্নভাবে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি করে? এক একটি যৌগ গঠন করে। তাহলে 118টি থেকে যেহেতু লক্ষ লক্ষ হয়েছে, তার মানে কি এগুলা পরস্পরের সাথে কি হয়েছে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে রাসায়নিক বন্ধনের কাজ কি এটা যদি বলা হয় তাহলে কি আসবে? যে বন্ধন গঠন করার জন্য রাসায়নিক বন্ধন ব্যবহার করা হয়। এখন কি বন্ধন? অণু, পরমাণু বা অণুতে পরমাণু সমূহ, যৌগতে মৌল সমূহ পরস্পরের সাথে যুক্ত করার জন্য এই রাসায়নিক বন্ধন ব্যবহার করা হয়। তাইলে আমরা প্রথমে বেসিক একটা সংজ্ঞা জানলাম। এরপরে আসো আমাদেরকে জানতে হবে যে মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। কি বললাম? মৌলের যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন। কি বললাম? মৌলের যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন। দেখো, যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন কি? কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই কয়টি ইলেকট্রনকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন বলা হয়। উদাহরণ দিয়ে যদি বলি, দেখো, আগে সংজ্ঞাটা আমি লিখে দেই তাহলে বুঝাইতে সুবিধা হবে।
কোনো মৌলের, তাই না, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে। যোজ্যতা ইলেকট্রন লিখলাম না, তোমরা লিখে নিও। হ্যাঁ, তাহলে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে সেই মৌলের কি বলা হয়? যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। যেমন আমি যদি তোমাদেরকে এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 13, তাহলে কি হবে 1s2 2s2 2p6, তাই না? তাহলে কয়টা হলো? 10টা। এরপরে কি 3s এ যাইতে হবে, 3s2 3p1। সর্বশেষ কক্ষপথ এটা কত দেখো তো, 3 না, 3p1 হইলো, বাট 3d তো আছে, তাই না? 3d আছে, তার মানে কি এর সর্বশেষ কক্ষপথ কোনটা? পুরো 3টাই, তাই তো। তাহলে এই 3 যেহেতু এর সর্বশেষ কক্ষপথ, তাহলে এই 3তে এর যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখানে 3তে কয়টা আছে? 2টা আর একটা, টোটালে 3টে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি? 3টি। ঠিক আছে। সেমভাবে আমি যদি তোমাদেরকে আবার ক্লোরিন দেখাই, ক্লোরিনের হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2 3p5, তাই তো নাকি? 3p5। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত দেখো তো, এখানে কয়টি? এখানে আছে 1s, মানে 1টা ফিল আপ আছে, 2টাও ফিল আপ আছে, বাট 3 কি ফিল আপ আছে? নাই। তার মানে এখানে কয়টা আছে? 7টা। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? 7টি। এইভাবে না বুঝে তোমাদেরকে যদি আরেকভাবে বুঝাই, দেখো ধরো এটা অ্যালুমিনিয়াম পরমাণু। হ্যাঁ, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, দ্বিতীয়টাতে 8টা। তাহলে 2টা আর 8টা গেল। তৃতীয় কক্ষপথে কয়টি থাকবে? 18টি আমরা দেখছি, বাট অ্যালুমিনিয়ামের ফিল আপ করতে আর কয়টা প্রয়োজন? 3টা প্রয়োজন। তাহলে অ্যালুমিনিয়ামের এখানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3। তাহলে এই 3টাই হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন। ঠিকভাবে ক্লোরিন যদি দেখাই, দেখো ধরো এটা ক্লোরিন, তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টা থাকবে। দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে। এগুলো তো আমরা দেখছি তৃতীয় অধ্যায়, তাই না? তাহলে 8টা থাকলো। তাহলে 2 আর 8 10টা গেল, বাকি থাকলো কয়টা? 17 থেকে 10টা গেলে 7টা বাকি থাকে। তাহলে সেই 7টা দিয়ে দাও। তাহলে কয়টা থাকলো? 7টা। এই যে সর্বশেষ কক্ষপথে যে 7টা থাকলো, এই 7টা ইলেকট্রনই হচ্ছে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন। আশা করি যোজ্যতা ইলেকট্রন জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে এটা মুছে দিলাম। এরপরে দেখো আমাদেরকে জানতে হবে এখন যোজ্যতা বা যোজনী জিনিসটা কি। যোজ্যতা এবং যোজনী একই জিনিস, নাম আলাদা হলেও দুইটা একই অর্থ মিন করে। তাহলে আমরা এখন জানবো কি যোজ্যতা বা যোজনী। তাহলে কি যোজনী বা যোজ্যতা। ঠিক আছে, দেখো যোজনী কি? যোজনীর বেশ কিছু সংজ্ঞা আমাদের আছে। যোজনীর বেশ কিছু সংজ্ঞা আছে, তার মধ্যে ধাতুর ক্ষেত্রে একটা বলা আছে, অধাতুর ক্ষেত্রে একটা বলা আছে, দেন হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত সম্পর্কিত একটা বলা আছে, এবং একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় যে কয়টি ইলেকট্রন শেয়ার বা কি করে ত্যাগ গ্রহণ করে তাদেরকে যোজনী বলে। এরকম বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। তো আমরা দেখো এখন আমরা প্রথমে যোজনীর একটা সংজ্ঞা পড়ব। যোজনীর 4টা সংজ্ঞাই পড়ব, তার মধ্যে 1 নম্বর সংজ্ঞাটা যদি বলি, 1 নম্বর সংজ্ঞাটা কি দেখো, কোনো
অধাতব মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই অধাতব মৌলের কি বলে? যোজনী বলে। তাহলে কোনো ধাতব মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে, মানে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তাকে সেই মৌলের যোজনী বলে। উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে বলি, একটা অধাতু যদি বলি তাহলে সেটা কি হবে? ধরো যে সিলিকন না, সালফার, ধরো সালফার, ঠিক আছে? আচ্ছা, সালফারেরও বিপরীত মানে বিভিন্ন বৈশিষ্ট্য কারণে দেখালাম না, আমি তোমাদেরকে অক্সিজেন দিয়ে দেখাই। অক্সিজেনের কত? 8। তাহলে এখানে দেখো যে একটা অক্সিজেন পরমাণু যদি আমরা দাগাই, মাঝখানে এটা কি দিলাম? অক্সিজেন, ঠিক আছে? তাহলে দেখো অক্সিজেনের এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। মনে রাখবা পরমাণু সবসময় জোড়ায় জোড়ায় থাকতে চাই। কিভাবে থাকতে চাই? জোড়ায় জোড়ায় থাকতে চাই। তাহলে প্রথম কক্ষপথে 2টা থাকে, এটা তো আমরা জানি। প্রথম কক্ষপথে 2টা আলাদাভাবে থাকবে, দ্বিতীয় কক্ষপথ থেকে জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে অক্সিজেনের কত? 8। 8 থেকে 2টা গেছে, আগে কয়টা? 6টা। দেখো তোমরা আমাকে বলতেই পারো যে এখানে আমি 2টা জোড়ায় জোড়ায় দিলাম কিন্তু বাকি 2টা দিলাম না কেন? আসলে আমি এখানে যেভাবে গঠনটা লিখছি, গঠনটা এইভাবে হয় না। দেখো গঠনটা তোমাদেরকে যদি আমি আবার বুঝাই বলি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি পুরোটাই মিশিয়ে দিয়ে আবার দেখাইলাম। দ্বিতীয় কক্ষপথে মোটে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। 8টা যে থাকবে, 8টাকে আমরা কয় জোড়া বানাইতে পারবো? 8ক 2 দ্বারা ভাগ করলে আমরা যত পাবো সে কয় জোড়া বানাইতে পারবো? কয় জোড়া? 4 জোড়া। তাহলে দ্বিতীয় কক্ষপথে যেহেতু 8টা থাকে আর 8টাকে আমরা 4 জোড়া বানাইতে পারবো, তাই প্রথমে আমরা সিঙ্গেল ভাবে 4টা দিয়ে নেব, ঠিক আছে? নেওয়ার পরে কি করব? বাকি ইলেকট্রনগুলো দিয়ে আবার জোড়া মিলাইতে থাকবো। অক্সিজেনের মোট ইলেকট্রন যেহেতু 8, এর প্রথম কক্ষপথে গেছে 2টি আর দ্বিতীয় কক্ষপথে 4টা দেওয়ার পরে জোড়া মিলাইতে পারছি কয়টা? 2টা। কয়টা? 2টা। তার মানে বেজোড় আছে কয়টা? 2টা। যদি বেজোড় 2টা থাকে তাহলে অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত? 2। বুঝাইতে পারলাম? অক্সিজেন একটা অধাতু এবং এই অধাতুর কি বলছি? সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তাকে কি বলবো? ওই অধাতুর যোজনী বা যোজ্যতা। অক্সিজেন একটা অধাতু আর আমরা মনে রাখবো কক্ষপথে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকতে চায়। জোড়ায় জোড়ায় কিভাবে থাকে? প্রথমে সিঙ্গেলভাবে যায়, তারপরে জোড়া গঠন করে। তাহলে এখানে অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, আমরা জানি দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। এই 8টা ইলেকট্রনকে আমরা যদি জোড়ায় নিয়ে আসতে চাই, 8টা ইলেকট্রনকে 4 জোড়ায় রাখতে পারি, তাহলে আমরা প্রথমে 4টা সিঙ্গেলভাবে দিলাম, দিয়ে সেগুলাকে আবার জোড়া মিলাইতে থাকলাম। অক্সিজেনের যেহেতু দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, তাই আমরা 2টা জোড়া মিলাইতে পারছি আর 2টা মিলাইতে পারিনি। আর এই 2টা যেহেতু বেজোড় আছে, তার মানে এই 2টা কি করবে? এই 2টাই তার যোজনী প্রকাশ করবে। এরপরে দেখো আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, সেটা হচ্ছে ফ্লোরিন। কি বললাম? ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 9। আশা করি তোমরা সবাই এগুলো মুখস্থ করছো, হ্যাঁ? তাহলে ফ্লোরিনের 9, ফ্লোরিনের যদি 9 হয় এর প্রথম কক্ষপথে কয়টা থাকবে? প্রথম কক্ষপথে থাকবে 2টা, বাকি থাকলো কয়টা? 7টা। তাহলে এই 7টা এখন দ্বিতীয় কক্ষপথে থাকবে। কিন্তু ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে কি বলছিলাম? প্রথমে আমরা দ্বিতীয় কক্ষপথে 8টা আছে মানে 4 জোড়া আছে, তাহলে 4টা আগে সিঙ্গেলভাবে দিব, দেওয়ার পরে কি করব? জোড়া মিলাবো। তাহলে 4টা দিলাম, ভিতরে 2টা, 6টা গেছে। 9 মিল তার কয়টা লাগবে? 3টে। 3টা 3 জোড়ায় মিলে দিলাম। বিজোড় আছে কয়টা? 1টা। তাহলে ফ্লোরিনের যোজনী কত? 1। বুঝাইতে পারছি? এরপরে আসো আরেকটা যদি বুঝাই, সালফারের ক্ষেত্রে। এটা সালফার, হ্যাঁ? সালফারের ক্ষেত্রে দেখো 1 2 3 দিলাম, হ্যাঁ? দেওয়ার পরে দেখো এর যদি ইলেকট্রন দেয়, প্রথম কক্ষপথে 2টা, সালফারের কত?
16। দ্বিতীয় কক্ষপথেও দুইটা দুইটা, জোড়ায় জোড়ায় তো এটা যাবে, তাই না? কয়টা গেল? 10টা। বাকি থাকলো কয়টা? 6টা। এই 6টা কি করবো আমরা? এখানে আগে 6টা 4টা আগে সিঙ্গেল ভাবে দিব, দিয়ে বাকি দুইটা দিয়ে কি করব? জোড়া মিলাবো। তাহলে এখানে তো কয়টা থাকলো? দুইটা থাকলো। কয়টা? দুইটা। তাহলে সালফারের যোজনী কত? 2। এখন কথা হচ্ছে এই ডায়াগ্রামে দেখলে এখানে আমরা দুইটা বিজোড় দেখতে পাই, কারণ এখানে আমরা 8টার হিসাব করি, কিন্তু স্বাভাবিকভাবে হিসাব করলে আমরা কি দেখি? তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 18টা ইলেকট্রন। কয়টা? 18টা। যদি 18টা ইলেকট্রন হয়, 18টা ইলেকট্রনকে আমরা কয় জোড়া করতে পারি? 18টা ইলেকট্রনকে আমরা 9 জোড়া করতে পারি। যদি 9 জোড়া করি তাহলে এখানে কি হবে দেখো, এখানে 9টা সিঙ্গেল আকারে আসবে। তাহলে 1 2 3 4 5 6। এই যে 6টা হওয়ার পরেই তো শেষ, কারণ সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, 6। তাহলে দেখো তো 6টাই কি বিজোড় আকারে আছে, তার মানে এর যোজনী 6 হতে পারে। ঠিক আছে? এরপরে দেখো এ কি করে, অনেক সময় সবগুলো বিজোড় আকারে না থাকে, এর মাঝখানেও একটা জোড়া আকারে থাকে। তাহলে কয়টা বিজোড় থাকে? 4টা। তার মানে সালফারের যোজনী 4ও হতে পারে। এই কারণেই প্রথমে আমি তোমাদেরকে সালফার দিয়ে উদাহরণ দিলাম না, কারণ সালফারের যোজনী 2 4 6 তিনটাই হয়। তো আশা করি অধাতুর ক্ষেত্রে জিনিসটা বুঝতে পারছো। এরপরে আসো ধাতুর ক্ষেত্রে যদি বলি, 2 নাম্বার সংজ্ঞা। হ্যাঁ, 2 নাম্বার সংজ্ঞাটা কি দেখো, হচ্ছে প্রথমে এটা কি বললাম? অধাতু। তাহলে কোন ধাতব মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই ধাতব মৌলের যোজনী বলে। কি বললাম? এখানে মনে রাখবা, এখানে বলছিলাম বিজোড় ইলেকট্রন, আর ওখানে কোনো বিজোড় থাকবে না, যে কয়টা থাকবে সে কয়টা। তাহলে কি কোন ধাতব মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই ধাতব মৌলের যোজনী বলে। উদাহরণ যদি একটু বুঝাই তাহলে কি দেখো, সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটা সবাই জানি। তাহলে দেখো দিলাম, তাহলে প্রথম কক্ষপথে 2টি, 11 যেহেতু আছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে 4টি, 4 জোড়া যাবে, যায়, তাহলে কয়টি হবে? 8টি। তাহলে 2 আর 8 10 গেল, বাকি থাকে কয়টি? 1টি। সর্বশেষ কক্ষপথে কয়টি থাকে গেল? তাহলে 1টি। যেহেতু সর্বশেষ কক্ষপথে 1টি গেছে, তার মানে সোডিয়ামের যোজনী কত? 1। সোডিয়ামের যোজনী কত? 1। এরপরে যদি বলি ম্যাগনেসিয়াম, কি বললাম? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের দেখো ঠিক আছে, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি। 2 8-এ কত হয়? 10। কিন্তু ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তার মানে শেষ কক্ষপথে কয়টি থাকবে? 2টি থাকবে। তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে কোনলা ধাতু, কোনলা অধাতু, কোনলা অপধাতু, এগুলো আমাদের চতুর্থ অধ্যায়ের পর, আমরা চতুর্থ অধ্যায়ে এটা শিখেছি। দেখো এইটা যোজনের আরেকটা সংজ্ঞা গেল। আরেকটা সংজ্ঞা কি? এটা হচ্ছে 3 নাম্বার, এটা লাল কালি দিয়ে দেখাচ্ছি। দেখো যে কোনো একটি, 1 মিনিট একটু, কোনো একটি মৌল বা পরমাণু, যেটাই বলি না কেন, মৌল বা পরমাণু যে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মৌল বা
পরমাণুর যোজনী বলে। ওকে, তাহলে কি কোনো একটি মৌল বা পরমাণু যে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে তাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে। তাহলে দেখো হাইড্রোজেন যদি দেখায় তাহলে এটা কি, এটা হইতেছে হাইড্রোজেন। হাইড্রোজেনের শেষ কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন? একটা। ক্লোরিন যদি বলি, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা থাকে? ক্লোরিনের শেষ কক্ষপথে থাকে 7টা, তাই না? ক্লোরিনের শেষ কক্ষপথে থাকে 7টা। ধরো যে এগুলাও ফিল আপ আছে। হ্যাঁ, এই ক্রস দিয়েও ইলেকট্রন বুঝাইলাম, ডট দিয়েও ইলেকট্রন বুঝাইলাম। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে শিখেছি অষ্টক সূত্র, অষ্টক সংকোচন, অষ্টক প্রসারণ সবই। তাহলে দেখো এখানে অষ্টক পূরণ, অষ্টক সূত্র মানে কি সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে এখানে অষ্টক পূরণের জন্য কয়টি ইলেকট্রন দরকার? 1টি। এখানে 2 এর নিয়ম বা 2টি ইলেকট্রন থাকবে। কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন থাকলে এটা কি করবে? অষ্টক পূরণ করবে। কারণ কি প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন। তাহলে এখানে অষ্টক পূরণের জন্য কয়টি ইলেকট্রন প্রয়োজন? আর 1টি ইলেকট্রন। তাহলে দেখো এখানেও 1টি প্রয়োজন, এখানেও 1টি প্রয়োজন। তার মানে যেহেতু 1টি করে লাগতেছে, যেই মৌলটা এই ক্লোরিন বা হাইড্রোজেনের সাথে, মানে যে কয়টা ক্লোরিন বা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে সেই মৌলের যোজনী তত। মনে হয় বুঝাইতে পারিনি। দেখো আমি জিনিসটা যদি বুঝাই, এখানে ধরো ম্যাগনেসিয়াম আছে। কি আছে? ম্যাগনেসিয়াম। আমি জাস্ট তোমাদেরকে এগুলা সর্বশেষ কক্ষপথ বুঝাচ্ছি। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা। এখানে আছে কয়টা? এখানে ধরো ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে। আমি যেগুলা দেখাচ্ছি, আমি আবারও বলতেছি, আমি যে কক্ষপথগুলো দেখাচ্ছি এগুলা ধরো যে সর্বশেষ কক্ষপথ, ঠিক আছে? এর ভিতরে আরও আছে। তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? 7টা। তাহলে দেখো ক্লোরিনের অষ্টক পূরণের জন্য কয়টা দরকার? 1টা দরকার। ম্যাগনেসিয়াম যদি এখানে এই একটা ইলেকট্রন দিয়ে দেয় একটা ক্লোরিনকে, তাহলে এই ইলেকট্রনটাও কি আরেকটা ক্লোরিনকে দিতে পারবে। তাহলে ম্যাগনেসিয়াম তার সর্বশেষ কক্ষপথের 2টা ইলেকট্রন দিয়ে কি করলো? 2টা পরমাণুর সাথে যুক্ত হলো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ম্যাগনেসিয়াম কেন 2টা ইলেকট্রন দিল? কারণ সকল পরমাণু কি হইতে চায়? স্থির হইতে চায়। এই জিনিসটা তোমাদেরকে আগে অনেকবার বুঝিয়েছি। আর স্থির হওয়ার জন্য সকল পরমাণু নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। ম্যাগনেসিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে হচ্ছে নিয়ন, আর নিয়নের ইলেকট্রন সংখ্যা 10। তাই ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে 10 ইলেকট্রন বিশিষ্ট মৌল হতে চায়। এই জন্য ম্যাগনেসিয়াম কি করে? তার সর্বশেষ কক্ষপথের 2টা ইলেকট্রন 2টা ক্লোরিনকে দিয়ে দিতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু 2টা ইলেকট্রন 2টা ক্লোরিনকে দিয়ে দিল, তার মানে কি ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী 2। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটা জিনিস যদি দেখাই, এখানে হাইড্রোজেন যেহেতু আছে তাহলে আরেকটা উদাহরণ দেখাই। এটা অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু এটা ধরো সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? 6টা। ধরো যে এখানে জোড়া দিলাম, এখানে বিজোড় দিলাম। তাহলে হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন এই মৌলের সাথে আরেকটা করে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। করে কি করবে? এখানে সমযোজী বন্ধন তৈরি করবে। কি করবে? সমযোজী বন্ধন তৈরি করবে। আপাতত জিনিসগুলো একটু দেখো, কারণ এখন আমরা সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করিনি। এই অধ্যায়ের ভিতরে গেলে এগুলা দেখতে পাবো। অত কিছু দরকার নেই। জাস্ট এখানে দেখো যে হাইড্রোজেন 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হলো, মানে কি একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখানে একটা ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের যোজনীও 2। বুঝাইতে পারছি? তাহলে দেখো আরেকটা কি গেল, এখানে আরেকটা সংজ্ঞাও এখানে আমরা বুঝতে পারলাম। এখন দেখো লাস্ট আরও একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা কি? এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার, তাই না? আরেকটা সংজ্ঞা আছে, সেটা কি? কোন মৌল যৌগ, মৌল বা পরমাণু যৌগ গঠনকালে সর্বোচ্চ, কোন মৌল যৌগ গঠনকালে যতটি ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন
করতে বা বন্ধন গঠনে অংশ নেয়, বন্ধন গঠনে অংশ নেয় তাকে ওই মৌলের বা ওই পরমাণুর যোজনী বলে। এই জিনিসটা কি তোমরা ঠিক সেই আগের ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনই দেখো, ম্যাগনেসিয়াম ওখানে কি করছে, দুইটা ইলেকট্রন দিয়ে বন্ধনে অংশগ্রহণ করছে, আর ক্লোরিন একটা করে ইলেকট্রন দিয়ে বন্ধনে গঠন করছে। মানে ম্যাগনেসিয়ামের সাথে যে ক্লোরিন যে বন্ধনটা করছে, একটা ক্লোরিন ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করছে, আরেকটা ক্লোরিন ম্যাগনেসিয়ামের আরেকটা বন্ধন ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করছে। মানে কি দুইটা ক্লোরিন পরমাণু ম্যাগনেসিয়ামের একটার সাথে অংশগ্রহণ করছে, তার মানে ম্যাগনেসিয়ামের 2 ক্লোরিনের 1। আশা করি জিনিসটা বুঝতে পারছো, না পারলেও সমস্যা নাই, কারণ পরবর্তীতে যখন ধাতব বন্ধন, সমযোজী বন্ধন এগুলো শিখবো তখন তোমাদের কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই তো হলো আমাদের যোজনী। তো যোজনী যদি হয়ে থাকে তাহলে দেখো আমাদের প্রথম 20টা মৌলের যোজনী মনে রাখতে হয়। এই 20টা মৌলের যোজনী আমরা খুব সহজেই মনে রাখতে পারি। দেখো প্রথমে সিরিয়ালভাবে আমরা আগে মৌলগুলা লিখবো। কি মৌলগুলা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। যারা এই নামগুলো বুঝতেছো না তারা তৃতীয় অধ্যায়ের ক্লাসটা করে আসো আমাদের চ্যানেলে, তাহলেই বুঝতে পারবা। ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেখো যোজনী মনে রাখার একটা টেকনিক আছে, যে টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। টেকনিকটা কি দেখো, এখানে নিষ্ক্রিয় মৌল, আমি তৃতীয় অধ্যায়ে তোমাদেরকে নিষ্ক্রিয় মৌল কি কি বলছিলাম? হিলিয়াম, নিয়ন, আর্গন। কি কি বলছিলাম? হিলিয়াম, নিয়ন, আর্গন। এই তিনটা নিষ্ক্রিয় মৌলের যোজনী হচ্ছে 0। কত? 0। 0। এবং আমরা ধরবো বা আমরা যেটুকু জানি যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী 4 হয়। ব্যতিক্রম 2-1টা থাকতে পারে, বাট ব্যতিক্রম কখনো আমরা উদাহরণ হিসেবে নেব না। কারণ কি? এক্সেপশনাল নেভার বি অ্যান এক্সাম্পল। তাহলে ধরলাম যে সর্বোচ্চ কত হইতে পারে? 4। মানে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী, মানে সর্বোচ্চ যোজনী আর কি 4 হবে। সেটা কি? তাহলে দেখো এই 0 থেকে আমরা ধীরে ধীরে বাড়তে থাকবো, 4 পর্যন্ত বাড়লাম। যেহেতু বলছি সর্বোচ্চ 4, তার মানে আবার কি করব? 4 থেকে আবার কমের দিকে যাব। তাহলে কি হলো? 0 আসলো, আবার বাড়তে থাকবো, আবার কি করব? কমতে থাকবো, আবার বাড়তে থাকবো, দেন আবার কমতে থাকবো। তাহলে এখানে দেখো তো হিলিয়ামের কি, হিলিয়াম থেকে শুরু করছি, হিলিয়ামের নিচে লিথিয়াম, তাহলে হিলিয়ামের উপরে হাইড্রোজেনটা কি হবে? নিয়নের উপরে ফ্লোরিন কত? 1, তাহলে এখানে হাইড্রোজেনও 1। বুঝতে পারছো? এখানে হাইড্রোজেনটাও 1। এখন কথা হচ্ছে ব্যতিক্রম কিছু আছে। দেখো ব্যতিক্রমগুলো যদি লিখে দেয় তোমাদেরকে, তাহলে এখানে সালফারের যোজনী, সালফারের যোজনী 2, 4, 6 হয়। সালফারের যোজনী 2, 4, 6 হয়। দেন যদি নাইট্রোজেন বলি, নাইট্রোজেনের যোজনী 3ও হয়, আবার 5ও হয়। কত হয়? 3ও হয় এবং 5ও হয়। ঠিক আছে? তো এইরকম আরও ব্যতিক্রম আছে। তোমাদের বইয়ে একটা সারণী দেওয়া আছে। হ্যাঁ, এই যোজনী বা যোজ্যতা ইলেকট্রন এর নিচেই সারণী দেওয়া আছে, বিভিন্ন ধাতব অধাতব মৌল, এদের যোজনী এবং এদের কি যৌগ গঠন। এই সারণী থেকে তোমরা অবশ্যই কি করবা? সব যতগুলা যোজনী দেওয়া আছে সবগুলা মৌলের যোজনী মুখস্থ করবা। মুখস্থ করতেই হবে, কোনো উপায় নাই। এই জন্য ভালো করে তোমরা ওই জিনিসটা পড়ে মুখস্থ করবা। তো দেখো এটা একটা শর্টকাট ছিল যেটা দেখে দিলাম। এরপরে আসো আমরা দেখব সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। কি কি দেখব? সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। তাহলে যোজনী এবং যোজ্যতাই তো আছে এখানে। এখানে কি দেখব এখন? সক্রিয় যোজনী। দেখো সক্রিয় মানে কি? কর্মরত অবস্থায় আছে বা অ্যাক্টিভ। তোমাদেরকে সক্রিয় না বলে যদি বলি অ্যাক্টিভ আছে, তাহলে জিনিসটা ভালো বুঝবে। অ্যাক্টিভ থাকা মানে কি? সে তখনও কর্মরত আছে, বা সক্রিয় জিনিসটাকে বলতে বোঝায় সে তখনও কি কাজ করতেছে বা সজাগ আছে, এরকম বোঝায়। তাহলে কোনো মৌল বা পরমাণু
অণু গঠনকালে যে যোজনী ব্যবহার করে তাকে ওই মৌল বা পরমাণুর সক্রিয় যোজনী বলে। তাহলে দেখো সংজ্ঞা যদি লিখি, কোনো মৌল বা পরমাণু, হ্যাঁ, কোনো মৌল বা পরমাণু যৌগ গঠনকালে যে যোজনী ব্যবহার করে তাকে ওই মৌল বা পরমাণুর সক্রিয় যোজনী বলে। তাহলে কি বললাম, কোনো মৌল বা পরমাণু যৌগ গঠনকালে যে যোজনী ব্যবহার করে তাকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। সক্রিয় ইংরেজি কি, অ্যাক্টিভ। তাহলে কি এটা আমরা যোজনী সক্রিয় জিনিসটা মনে রাখতে পারি অ্যাক্টিভ দিয়ে। যেমন দেখো এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই না, এই হাইড্রোক্সাইডের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2। কারণ কি, এর যোজনী এর নিচে যায়, এর যোজনী এর নিচে যায়, এগুলাও আমরা শিখবো ধীরে ধীরে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু এখানে 2, তার মানে ম্যাগনেসিয়ামের সক্রিয় যোজনী কত, এখানে 2। হাইড্রোক্সাইডের সক্রিয় যোজনী কত, 1। এটাও যদি না বোঝো তাহলে এখানে দেখো MgCl2। আমরা তো জানি ক্লোরিনের যোজনী 1, তাই না, ক্লোরিনের যোজনী 1। সবসময় মনে রাখবা যোজনীর ক্ষেত্রে মানে হচ্ছে যৌগের সংকেত লেখার ক্ষেত্রে এর যোজনী এর নিচে, এর যোজনী এর নিচে, এভাবে লেখা হয়। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম যৌগ গঠনকালে কত যোজনী ব্যবহার করছে, 2। কারণ ক্লোরিনের নিচে যে সংখ্যাটা আছে সেটা ম্যাগনেসিয়ামের যোজনী, এবং ম্যাগনেসিয়ামের নিচে যে সংখ্যাটা আছে সেটা ক্লোরিনের যোজনী বোঝাবে। তাহলে ম্যাগনেসিয়ামের এখানে যোজনী কত, 2, ক্লোরিনের কত, 1। তাহলে এখানে যদি বলি ম্যাগনেসিয়ামের সক্রিয় যোজনী কত, 2, ক্লোরিনের সক্রিয় যোজনী কত, 1। আবার যদি বলি FeSO4, ঠিক আছে, এই পুরাটা যোজনী এবং এই পুরাটা যোজনী, উভয়ের যোজনী এখানে 2 ব্যবহার হয়েছে। যদি উভয়ের যোজনেই 2 ব্যবহার হয় তাহলে এখানে আয়রনের সক্রিয় যোজনী কত, 2। এখানে সালফেটের সক্রিয় যোজনী কত, এখানে সালফেটের সক্রিয় যোজনী হচ্ছে 2। এরপরে একটা সহজ যদি উদাহরণ দেই তাহলে দেখো FeCl2, এখানেও তো দেখলাম, তাই না। তাহলে ফেরাসের যোজনী ক্লোরিনের নিচে থাকবে, ক্লোরিনের যোজনী ফেরাসের নিচে থাকবে। এই জিনিসটা তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, এই জিনিসটা তোমরা আপাতত বাদ রাখো, যখন যৌগমূলক পড়বা তখন বুঝতে পারবা। এখানে দেখো ফেরাস মানে আয়রনের যোজনীটা কি, ক্লোরিনের নিচে, ক্লোরিনের যোজনীটা আয়রনের নিচে। তাহলে এখানে আয়রনের যোজনী কত, আয়রনের যোজনী হচ্ছে 2, ঠিক আছে, আয়রনের যোজনী কত, 2। এখানে দেখো NH3, তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী কত ব্যবহার হয়েছে, 3। কত, 3। তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী কত, 3। তার মানে নাইট্রোজেনের সক্রিয় যোজনী এই যৌগে কত, 3। এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী কত, 2। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, সক্রিয় জিনিসটা কি। এরপরে আসো শিখবো সুপ্ত যোজনী। কি, সুপ্ত যোজনী। দেখো সুপ্ত কথার অর্থ কি, সুপ্ত কথার অর্থ লুকে থাকা বা চুপ করে থাকা, এরকম। হ্যাঁ, সুপ্ত কথার অর্থ বোঝায় লুকে থাকা বা চুপ করে থাকা। তাহলে দেখো আমরা আগে যদি লিখি এখানে সুপ্ত যোজনী, সুপ্ত কথাটার অর্থ হচ্ছে লুকে থাকা বা চুপ করে থাকা। তাহলে মৌলের সক্রিয় যোজনী যেটা থাকে, সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনী বাদ দেয় তাহলে কি তার চুপ থাকা বা বসে থাকা যোজনীটা আমরা পাই না, অবশ্যই পাই। তাহলে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনীর মানটা পাওয়া যায় বা যে যোজনী পাওয়া যায় তাকে কি বলা হয়, সুপ্ত যোজনী বলা হয়। সংজ্ঞাটা যদি আমরা এখন লিখি, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী পাওয়া যায় তাকে ওই মৌলের বা পরমাণু, হ্যাঁ, ওই মৌলের বা পরমাণুর সুপ্ত যোজনী বলে। আশা করি কথাটা বুঝাইতে পারছি।
তাহলে কি কোনো মৌলের বা পরমাণুর, এখানে তোমরা লিখতে পারো সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী পাওয়া যায় তাকে ওই মৌলের বা পরমাণুর সুপ্ত যোজনী বলে। যেমন দেখো এর আগে দেখলাম কি FeCl2, তাই না? এখানে আয়রনের যোজনী কত 2, কিন্তু আয়রনের যোজনী তোমরা ওই ছক যখন পড়বা তখন দেখবা আয়রনের যোজনী হয় 2 এবং 3। তাহলে 2 আর 3 এর মধ্যে সর্বোচ্চ মানে বড় কোনটা? 3। তার মানে এখানে কর্মরত আছে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত পাই? 1। তাহলে এখানে আয়রনের সুপ্ত যোজনী কত? 1। তাহলে এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? 1। আবার যদি বলি NH3, এখানে নাইট্রোজেনের যোজনী কত? 3, কিন্তু তোমরা যখন ওই ছক করবা বা আমি আর আগেও লিখে দিলাম নাইট্রোজেনের যোজনী কত হয়? নাইট্রোজেনের যোজনী 3 এবং 5 হয়। তাহলে এই যৌগের ক্ষেত্রে নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত? 5 বিয়োগ 3 সমান 2। বুঝাইতে পারছি? তাহলে এই দুইটা এই নাইট্রোজেনের এখানে সুপ্ত যোজনী। ঠিক আছে? তাহলে দেখো আরেকটা দেখছিলাম কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী এখানে কত? 2, আর ম্যাগনেসিয়াম সর্বোচ্চ যোজনীও কত? 2। তাহলে 2 - 2 0, তার মানে এখানে কোনো ম্যাগনেসিয়ামের সুপ্ত যোজনী নাই। আশা করি এই পর্যন্ত তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে দেখো আজকে আমরা কি কি পড়লাম। ধাতব বন্ধন কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন কাকে বলে, যোজ্যতা বা যোজনী কাকে বলে, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে? দেন এরপরে থেকে নেক্সট দিন থেকে আমরা আরও পরিবর্তনশীল যোজনী, দেন যৌগমূলক ও যৌগমূলকের যোজনী, এই জিনিসগুলো দিয়ে ধীরে ধীরে শুরু করবো। ইলেকট্রনের স্থানান্তর, এগুলো নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকো। আর আমাদের ক্লাসটা ভালো লাগে যদি, তাহলে গ্রুপে বা ফেসবুক পেজে একটা রিভিউ দিয়ে দিও, আর নোট শেয়ার করিও। হ্যাঁ, যারা নোট শেয়ার করবা, যাদের নোটটা ভালো হবে তাদেরকে আমরা পুরস্কৃত করার ব্যবস্থা করতেছি। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।